আজকে শুরু করব ডেস্টিনি মাল্টিপারপাসের যে আপকামিং নির্বাচন সেটা দিয়া, আর শেষ করব আমগো ইঞ্জিন সাবরে হালকা ডলা দিয়া। তো যারা ভদ্রেন্নক আছেন, মানে আপনাদের অনেকের ভেতরে তো ভদ্রেন্নক আছেন, মানে ভদ্রলোক আছেন, যারা গালাগালি পছন্দ করেন না, আপনারা মাল্টিপারপাসের নির্বাচনের কথা শুনে যায়েন গা, ওই ডলাডলির কথা আর শুনেন না, যেহেতু আপনারা ভদ্রেন্নক। আর যারা আমার মতো ঘাটতেরা আছেন বা আমার মতো যারা জাউরা আছেন, আপনারা ডলাডলির সেই হিসাবের উপরে ডলাডলির কথা শুনেন, সমস্যা নেই। তো যাই হোক, আসেন আমরা আলোচনার শুরুটা করি ডেস্টিনি মাল্টিপারপাসের আপকামিং যে নির্বাচন সেটা দিয়া। তবে এই নির্বাচন শুরু হওয়ার যে প্রক্রিয়া বা নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা, তার আগে আসেন আমরা সমবায় সমিতি সম্পর্কে একটু ধারণা নিই। যেমন সমবায় সমিতি মূলত সাংগঠনিক ভিত্তিতে 3 প্রকার। নাম্বার 1 জাতীয় সমবায় সমিতি, নাম্বার 2 কেন্দ্রীয় সমবায় সমিতি এবং নাম্বার 3 প্রাথমিক সমবায় সমিতি। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডেস্টিনি আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। আসলে দেখেন, জাতীয় সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং প্রাথমিক সমবায় সমিতি, এই 3টা ক্যাটাগরি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডেস্টিনি কোন ক্যাটাগরির মধ্যে আছে। শুরু করি প্রাথমিক সমবায় সমিতি দিয়ে। প্রাথমিক সমবায় সমিতি বাংলাদেশে, যদি আমি সর্বশেষ জুন 2024-এর আপডেটটা বলি, এই পর্যন্ত 1,80,843টা প্রাথমিক সমবায় সমিতি বাংলাদেশে বিদ্যমান। আচ্ছা, তো এটা হলো প্রাথমিক সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতি বর্তমানে বাংলাদেশে 1,217টি, বোঝা গেল। এবং তৃতীয়ত জাতীয় সমবায় সমিতি বাংলাদেশে হলো মোট 22টি। তো প্রাথমিক সমবায় সমিতি কাকে বলে? প্রাথমিক সমবায় সমিতি হলো এক বা একাধিক ব্যক্তির ব্যবসায়িক মূলধন বা মুনাফার স্বার্থে একত্রিত হয়ে যে সংগঠন, এটাকে বলে প্রাথমিক সমিতি। এবং এই প্রাথমিক সমিতির সদস্য চাইলে যে কেউ হইতে পারে। এটা গেল কি প্রাথমিক সমিতি, সমবায় সমিতি। এবার আসেন কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে। কেন্দ্রীয় সমবায় সমিতি হলো এক বা একাধিক প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে যেই সমিতিটা গঠিত হয়, ওটাকেই বলে হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। আর জাতীয় সমবায় সমিতি কাকে বলে? কমপক্ষে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে একটা জাতীয় সমবায় সমিতি গঠিত হয়। তো দেখেন, জাতীয় সমবায় সমিতি গঠিত হতে গেলে কমপক্ষে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি লাগবে। তো কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে কি ডেস্টিনি মাল্টিপারপাস গঠিত? না। তাহলে ডেস্টিনি মাল্টিপারপাস জাতীয় সমবায় সমিতি না, গেল এটা। তৃতীয়ত আসেন কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে কি একাধিক প্রাথমিক সমিতির সমন্বয়ে, প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে কেন্দ্রীয় সমিতি গঠিত হয়। তো ডেস্টিনি মাল্টিপারপাস কি অনেকগুলো সমিতি বা প্রাথমিক সমিতির সমন্বয়ে গঠিত? না, এটাও না। তাহলে 3 নম্বর ক্যাটাগরিতে আমরা যেটা বুঝতে পারলাম যে ডেস্টিনি মাল্টিপারপাস বেসিক্যালি একটা প্রাথমিক সমবায় সমিতি, যেটার সদস্য যে কেউ হতে পারে। আচ্ছা, এবার আসেন আমরা আরও কিছু তাত্ত্বিক আলোচনায় যাই। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ডেস্টিনি মাল্টিপারপাস কোন পর্যায়ের সমিতি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডেস্টিনি মাল্টিপারপাস কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটা আসেন আমরা একটু দেখি। তো আমি জাতীয় সমবায়ের উদাহরণ যদি দিই, যেমন ধরেন জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি আছে, এটা একটা জাতীয় সমবায় সমিতি। তারপর জাতীয় দুগ্ধজীবী সমবায় সমিতি আছে, ওই যে মিল্ক ভিটা, এটাও কিন্তু একটা জাতীয় সমবায় সমিতি। আর কেন্দ্রীয় সমবায় সমিতির উদাহরণ যদি দিই, যেমন সুনামগঞ্জে একটা আছে টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, এটা কিন্তু কেন্দ্রীয় সমবায় সমিতি। তারপর বালাগঞ্জে একটা আছে সিলেটের বালাগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি। এরকম আরও বেশ কিছু সমবায় সমিতি আছে যেগুলো কেন্দ্রীয়। আর প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে
ডেস্টিনি মাল্টিপারপাস বা এই জাতীয় আরও অনেক প্রতিষ্ঠান। তো সবচেয়ে বেশি সমিতি হচ্ছে প্রাথমিক সমবায়, আর তার চেয়ে একটু কম কেন্দ্রীয় সমবায় এবং তার চেয়ে আরও কম জাতীয় সমবায়। যেমন আমি একটু আগেই যেটা বলেছিলাম, এটা আবারও একটু বলছি, বাংলাদেশে প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা মোট 1,80,843টি, কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা 1,217টি এবং জাতীয় সমবায় সমিতির সংখ্যা 22টি। বোঝা গেল? তো গেল এই পার্ট। এবার আসেন পরবর্তী পার্টে যাই। সারা বাংলাদেশে এই পর্যন্ত এই যে 1,82,082টি সমবায় সমিতি, তাদের মাধ্যমে সর্বমোট সদস্য এ পর্যন্ত হয়েছে 1,24,30,858 জন। আবার একটু শোনেন, 1,24,30,858 জন সদস্য এই পর্যন্ত বাংলাদেশের 1,82,082টি সমিতির সদস্য হিসেবে আছেন। তাহলে এখন দেখেন, ডেস্টিনির যে 8.5 লাখ, এই ডেস্টিনির 8.5 লাখ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে যেই সদস্য সংখ্যা, মানে ধরেন 1,16,00,000 বা 15 লাখের মতো। এই 1,15,00,000 সদস্য ওই 1,82,081টা সমিতি মিলে, আর আমাদের একাই ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য সংখ্যা 8.5 লাখ। আপনি একটু খেয়াল করে দেখেন, ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্যের হিসাবটুকু বাদ দিয়ে বাকি যে সদস্য, ওইটা যদি সব সমবায় সমিতির মধ্যে ভাগ করে দিই আমরা, তাহলে গড়ে একটা সমিতিতে পড়ে মাত্র 63 জন সদস্য। তার মানে গড়ে বাংলাদেশের প্রত্যেকটা সমবায় সমিতির হিসাব করলে সদস্য সংখ্যা মাত্র 63 জন। মানে কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ, কোথাও 5,000, কোথাও 10,000, এরকম সদস্য সংখ্যা বিভিন্ন সমবায় সমিতিতে আছে। কিন্তু সবগুলো গড় করলে প্রতি সমবায় সমিতিতে মাত্র সদস্য সংখ্যা কত হয়? মাত্র 63 জন। সেখানে ডেস্টিনি একাই করে ফেলছে 8.5 লাখ সদস্য। তাহলে দেখেন, সদস্য সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে ডেস্টিনির ধারে কাছেও কিন্তু আর দ্বিতীয় সর্বোচ্চ কেউ নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে দেখেন, ডেস্টিনি মাল্টিপারপাস বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টিপারপাস, এতে কোনো সন্দেহ নাই, এবং এর ধারে কাছে দ্বিতীয় সর্বোচ্চ যদি হয়ে থাকে সেটা 2-2.5 লাখের বেশি হবে না। এটা আরো ইন ডিটেল খুঁজলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, গেল এটা। এবার আসেন, সদস্যের ভিত্তিতে তো আমরা দেখলাম, এবার আমরা সঞ্চয় আমানতের ভিত্তিতে দেখি বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি কোনটা, সর্ববৃহৎ সমবায় সমিতি কোনটা। এই পর্যন্ত বাংলাদেশের এই 1,82,082টি সমবায় সমিতি মিলে মোট আমানত সংগ্রহ করেছে, সঞ্চয় আমানত 20,134 কোটি টাকা, যেখানে ডেস্টিনি একাই সংগ্রহ করেছে 1,400 কোটি টাকা। 1,381 কোটি, আরও কিছু 19 কোটি টাকা বাকি আছে, এটা চাইলে সংগ্রহ করা যাবে আর কি। এনিওয়ে, তাহলে দেখেন, ধরলাম 1,400 কোটি। তাহলে এখন দেখেন, সর্বমোট সারা বাংলাদেশের সকল সমবায় সমিতি মিলে যা সঞ্চয় আমানত সংগ্রহ করছে, সেখান থেকে ডেস্টিনির 1,400 কোটি বাদ দিলে থাকে হলো আপনার 18,700 কোটি টাকা। এই 18,700 কোটি টাকা বাংলাদেশের সব সমবায় সমিতির মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে গড়ে একটা সমিতির সঞ্চয় আমানত পড়ে 10,27,015 টাকা মাত্র। এটা গড়ের কথা। কোনো কোম্পানিতে হয়তো বা কোনো সমবায়তে হয়তো বা 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি এরকমও থাকতে পারে। অ্যাভারেজে আপনি যদি ডেস্টিনির সকল সঞ্চয় আমানত, যেটা ডেস্টিনি মাল্টিপারপাসের, এই 1,400 কোটি বাদ দিয়ে বাকি সঞ্চিত আমানত যদি সব সমিতির মধ্যে ভাগ করে দেন, একটা সমিতি গড়ে মাত্র 10,27,015 টাকার সঞ্চয় আমানত হয়। সে জায়গায় ডেস্টিনি মাল্টিপারপাস একাই 1,400 কোটি টাকার সঞ্চয় আমানত সঞ্চয় করে ফেলেছে। এই জায়গা থেকেও, এই সঞ্চয় আমানতের দিকেও কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের ধারে কাছেও কিন্তু আর কোনো মাল্টিপারপাস নেই। বোঝা গেল? এবার আসেন সম্পদের দিকে আমরা একটু হিসাব করি। সমবায় সমিতির সম্পদ, এই যে বাংলাদেশের 1,82,082টি সমবায় সমিতি, তাদের সকলের সম্মিলিত সম্পদের পরিমাণ 13,210 কোটি টাকা। তো এবার ডেস্টিনি মাল্টিপারপাসের সম্পত্তির পরিমাণ কত, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ধরেন 2,000 বলেন, 3,000 বলেন, 5,000 বলেন, 10,000 বলেন, যাই বলেন। এইবার একটু চিন্তা ভাবনা করে দেখেন যে 13,210 কোটি টাকা বাংলাদেশের সমস্ত সমবায় সমিতির সম্পদের মূল্য, আর এক ডেস্টিনির সম্পদের মূল্যই হয়তো বা 4, 5 বা 8, 10,000 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? এই হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস। এবার বুঝেন ডিএমসিএসএল কি জিনিস।
বা ডেস্টিনি মাল্টিপারপাস কী জিনিস। আমরা যারা ডেস্টিনি মাল্টিপারপাসে বিনিয়োগ করেছি, আমরা যারা ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্য, আমাদের তো গর্ব করা উচিত। এটা দেশের জন্য আশীর্বাদ। কিন্তু রফিকুল আমিনের একনায়কতান্ত্রিক স্বেচ্ছাচারিতার কারণে এই ডেস্টিনি মাল্টিপারপাস দেশের আশীর্বাদ না হয়ে এটা হয়েছে দেশের অভিশাপ। তো আশা করছি এখন এই অভিশাপ থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে আসব। এখন আমরা এই ডেস্টিনি মাল্টিপারপাসকে নিয়ে আর কোনো ছিনিমিনি খেলার সুযোগ আমরা কাউকে দেব না। সেই ধারাবাহিকতায় আসতেছেই কিন্তু আমাদের আপকামিং নির্বাচন। বুঝতে পেরেছেন? আসেন এবার আমরা নির্বাচনের আলোচনায় যাই। আমার দৃষ্টিতে এবং আমি বিশ্বাস করি আপনাদের সকলের দৃষ্টিতেই এই আগামী নির্বাচনটাই হতে যাচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট নির্বাচন বা স্বচ্ছ নির্বাচন। কেন? দেখেন, অতীতে ডিএমসিএসএল এর কার্যক্রমের ক্ষেত্রে পূর্বের কমিটি কে ছিল, বর্তমান কমিটি কে হইতেছে, এসব কোনো ইন ডিটেল ইনফরমেশন পাবলিকলি কি প্রচার করা হইতো না। এখন হচ্ছে না? হচ্ছে। দ্বিতীয়ত, ভোটার কারা হইতো, কে ভোট দিত, কে কারা সভাপতি নির্বাচিত করতো, কে সাধারণ সম্পাদক হইতো, এইরকম কোনো তথ্য আমরা 8.5 লাখ বিনিয়োগকারী জানতাম না। আমরা তো আসছিলাম লেভেল সাইকেল নিয়ে, লেফট রাইট নিয়ে, গোল্লা নিয়ে, আর আমরা ছিলাম গোল্লা নিয়ে, আর রফিকুল আমিন ছিল মাল্টিপারপাসের এই চুরি চামারি নিয়ে। আচ্ছা, ভোটার কারা এগুলো আমরা কিছুই জানতাম না, এখন জানতে পারতেছি না? স্পষ্ট, ট্রান্সপারেন্ট, অল আর ট্রান্সপারেন্ট। তৃতীয়ত দেখেন, প্রার্থী কারা আমরা অলরেডি জেনেছি। জনাব আশরাফুল আমিন সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, আরও অনেকে হয়তো বা সামনে আমরা জানতে পারবো পূর্ণ প্যানেল ঘোষণা হলে পরে। তাহলে দেখেন প্রার্থিতা কারা করছেন এবং কারা ভোটার হতে সব কিছুই কিন্তু আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। পত্রিকায় প্রকাশিত এবং বিজ্ঞাপন সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি। আগে কিন্তু পত্রিকায় যে দিত না তা না, পত্রিকায় কিন্তু দিত, কিন্তু এটা পাবলিকলি আমাদের মার্কেটিং করতো না। একটা প্রোগ্রামে মার্কেটিং করলে কি সমস্যা হইতো? ওই যে আমরা যে আবার সিপাচাপা দিয়া যদি নির্বাচনের ব্যাপারে নাক গলাই, এই কারণে আর কি। তো এখন নির্বাচনের ব্যাপারে পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এসব আমরা জানতেও পারছি এবং ইন ডিটেল আমরা ক্লিয়ার। এইরকম ট্রান্সপারেন্ট নির্বাচন এর আগে ডেস্টিনি মাল্টিপারপাসে হয় নাই। অথচ বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় সমিতি হিসেবে, সেটা আপনি সদস্যের দিক দিয়ে বলেন, সঞ্চিত আমানতের দিক থেকে বলেন, সম্পদের মূল্যের দিক থেকে বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ, যার ধারে কাছেও দ্বিতীয় যে সমবায় সমিতি সেটাও ডেস্টিনি মাল্টিপারপাসের ধারে কাছে নাই। এইরকম একটা বৃহৎ সমবায় সমিতির ইন ডিটেল কোনো কার্যক্রম, কোনো বিষয়ই কিন্তু বিস্তারিত না হয়ে গোজামিল দিয়ে কিন্তু এতদিন বিভিন্নভাবে কার্যক্রম চলছে বা এতদিন চলে আসছে, কিন্তু এখন আর ইনশাল্লাহ এটা চলছে না এবং আর এটা ইনশাল্লাহ আমরা চলতে দিব না। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই সে নির্বাচন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, ডিএমসিএসএল এর যে ওয়েবসাইট আছে এটা কি আপনারা জানেন? ডেস্টিনি মাল্টিপারপাসের যে ওয়েবসাইট আছে জানেন? ওয়েবসাইটে ঢুকেন নাই, জানেনই তো না, ঢুকবেন কেমনে? আমি তো মনে করি আমাদের প্রত্যেক বিনিয়োগকারী, আমরা যারা মাল্টিপারপাসের বিনিয়োগকারী, আমাদের প্রত্যেকের এই ডিএমসিএসএল এর ওয়েবসাইটটাতে ঢোকা উচিত। ঢুকলেই আপনাদের ভালো লাগবে। আপনি দেখবেন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সামগ্রিক তথ্য এখানে আছে, www.dmcsl.org। এই ওয়েব অ্যাড্রেসে আপনারা ঢুকলেই কিন্তু ইন ডিটেল ইনফরমেশন জানতে পারবেন। ভালোই তো লাগবে, দেখতেই তো আপনাদের ভালো লাগবে। যেখানে সবাই বলে ডেস্টিনি বন্ধ, মাল্টিপারপাস বন্ধ, সেখানে অনলাইনে সার্চ দিলে মাল্টিপারপাসের সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে, সমস্ত ইনফরমেশন জানা যাচ্ছে। এই কাজটা যারা করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির যারা আছেন, আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। এই জন্য জানাতে চাই যে এই কাজটা ওনারা করার কারণে ক্লিয়ার কাট একটা ইনফরমেশন আমরা প্রত্যেকেই কিন্তু ইন্টারনেটে সার্চ দিয়ে পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটা যে রানিং এবং আমাদের প্রতিষ্ঠানটা যে চালু আছে, এই বিষয়টুকু কিন্তু এখন এক ক্লিকে আপনি চাইলে আরেকজনকে দেখাতেও পারবেন। আমাদের ভোটার তালিকা যেটা হলো, সেই ভোটার তালিকার তথ্য এখানে আছে, কবে নাগাদ কী হবে, তফসিল কবে ঘোষণা হবে, প্রার্থী কারা হবে, মানে প্রার্থিতার নিয়ম কী হবে, সব কিছুই কিন্তু এটার ভিতরে দেওয়া আছে। এই রকম ট্রান্সপারেন্ট ইনফরমেশন এর আগে আমাদের কখনোই কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের ক্ষেত্রে ছিল না। সো
এখনকার যেই মাল্টিপারপাসের কার্যক্রম এবং এখনকার যে অ্যাক্টিভিটিস, এই কারণেই এই অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। তো সামনের যেই নির্বাচন আসতে যাচ্ছে, যেহেতু জনাব আশরাফুল আমিন আপনি সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, আপনার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনি পূর্ণ প্যানেল ঘোষণা করেন। আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা জানি না, বাট আমরা বলবো যে আপনি পূর্ণ প্যানেল ঘোষণা করেন এবং আপনার ওই পূর্ণ প্যানেলকে আমরা পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে আমাদের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য বিনিয়োগকারীরা কাজ করব। এখানে ভোটার তালিকার ভিতরে ওই দালাল গোষ্ঠীর বেশ কিছু দালাল ফালালো আছে দেখলাম, হোয়াটএভার থাকুক, সমস্যা নেই। তো পূর্ণ প্যানেল ঘোষণা করলেই তখনই বোঝা যাবে যে আসলে দালাল গোষ্ঠীর মধ্য থেকে কেউ আবার আসতে চাচ্ছে বা কেউ আবার প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে বা করছে কি না। এনিওয়ে করুক, সমস্যা নাই, তাদের যদি হেডম থাকে হেডম থেকে তারা প্যানেল ঘোষণা করে আসুক না। বাট আমার কাছে যেটা মনে হয় যে 12 জনের যে প্যানেল, মানে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, ট্রেজারার, এই 5 জন এবং সদস্য 7 জন, এই 12 জনের যেই পূর্ণ প্যানেল, এই পূর্ণ প্যানেল ঘোষণা করার মতো সিচুয়েশনে তো এই বাটপাড়ের গোষ্ঠী নাই। আর এই ভোটার তালিকা হালনাগাদি তো করে নাই অনেকে। আমরা পরিপূর্ণভাবে প্রত্যাশা রাখছি যে জনাব আশরাফুল আমিন আপনি একটা পূর্ণ প্যানেল ঘোষণা করবেন এবং ওই পূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমেই আপনি আশা করছি নির্বাচনে যাবেন। বাকিটা আপনার এবং আপনাদের সংশ্লিষ্ট সকলের বিবেচনা। এনিওয়ে, তো যারা ভোটার হয়ে গেছি আমরা, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো 13ই নভেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, 13ই নভেম্বর 2024, ওই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকা এবং ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র যেন এই নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট এবং সজাগ থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় বলি, দেখেন এই ডেস্টিনি মাল্টিপারপাস দিয়ে বাংলাদেশে অসংখ্য লোকের কর্মসংস্থান তৈরি করা যেত। আচ্ছা ধরেন 12 সালে আপনার মানে ঝামেলা হয়েছে, তো ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে তো ঝামেলা হয় নাই, ঝামেলা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পর্ষদ বা পরিচালনা পর্ষদ, রাইট? আচ্ছা, তারপর সেমভাবে ডেস্টিনি মাল্টিপারপাসের নামে কিন্তু মামলা হয় নাই, মামলা হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাসের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির নামে। তো ডেস্টিনি 2000 লিমিটেড ধরেন MLM এর লাইসেন্সের একটা বিষয় আছে, বিধায় না হয় চালু করে নাই, বাটপাড়ের গোষ্ঠী আছে, এটা বাদ দিলাম। মাল্টিপারপাস নিয়ে কি কোনো সমস্যা ছিল? ছিল না। তাহলে মাল্টিপারপাসের কার্যক্রমকে স্বাভাবিকভাবে চালাই গেলেও অন্তত এখান থেকেও কিন্তু মানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান এখান থেকেই করা যেত। আমাদের মাল্টিপারপাসের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন দেখেন যে ফার্মগেটের ছন্দ আনন্দ সিনেমা হল, এটাকে সঠিকভাবে অপারেট করলে এখানে এক ধরনের কর্মসংস্থান হয় না। তারপরে 16টা প্রতিষ্ঠানে মানে কম বেশি আমি যদি ভুল করে না থাকি, 16টা ডেস্টিনি গ্রুপের 16টা প্রতিষ্ঠানে কম বেশি ডিরেক্টলি ইনডিরেক্টলি মাল্টিপারপাসের বিনিয়োগ আছে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেড, যেটা ওই যে কক্সবাজারের ক্রাউন প্যাসিফিক বিচ হোটেলে ইনভেস্ট দেখাইছে ডেস্টিনি ডেভেলপার্সের নামে, কিন্তু ডেস্টিনি ডেভেলপার্সের এই টাকাটা তো ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেডের না, এটা ডেস্টিনি মাল্টিপারপাস থেকে ডেস্টিনি ডেভেলপার্সকে 40 কোটি টাকা প্রজেক্ট লোন দেখানো হয়েছে। তারপরে ওই টাকা দিয়ে মাল্টিপারপাসের টাকা দিয়ে ডেস্টিনি ডেভেলপার্সের নামে ওই কক্সবাজারের হোটেলটা ডিল করা হয়েছে। তার মানে দেখেন টাকা কিন্তু ঠিকই ডেস্টিনি মাল্টিপারপাসে। তো এরকম ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হোক কমপক্ষে 16টি প্রতিষ্ঠানে ডেস্টিনি মাল্টিপারপাসের ইনভেস্টমেন্ট আছে। সেই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক মতো মনিটরিং করার চেষ্টা করা হতো, এখান থেকে অসংখ্য লোকের কর্মসংস্থান হইতো না? হইতো, কিন্তু এটা করে নাই। কেন করে নাই? কারণ এটা করলে যে সকল চুরি চামারিতে সব প্রকাশ হয়ে যাবে। এই নতুন বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পরে দেখবেন আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আমি তো 2-1টা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, আরও অনেক ইন ডিটেল আপনারা জানতে পারবেন। তো এইবার আশা করছি আমাদের নতুন পরিচালনা পর্ষদ এইবার ডেস্টিনি মাল্টিপারপাসকে একটা কার্যকরী সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং আশা করছি এই ডেস্টিনি মাল্টিপারপাসের মাধ্যমে একটা উল্লেখযোগ্য অংশের লোক, নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাইরেও একটা উল্লেখযোগ্য অংশের লোক কর্মসংস্থান পাবে, এটা আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাসের আরও একটা কারণ যে আমাদের মূলধন সংগ্রহের অনুমোদিত ক্যাপিটাল বা অনুমোদন যেটা আমরা পেয়েছি 1400 কোটি, এর ভিতরে কালেকশন হয়েছে 1381 কোটি টাকা। তার মানে
আরও 19 কোটি টাকার শেয়ার বাকি আছে, যেটা চাইলে আমরা সেল করতে পারবো। এটা নতুন করে অনুমোদন নেওয়া লাগবে না, অলরেডি অনুমোদন নেওয়াই আছে। মানে 1400 কোটি অনুমোদন নেওয়ার মধ্যে 1381 কোটি কালেকশন হয়ে গেল, আর আছে 19 কোটি। চাইলে এই 19 কোটিও কালেকশন করা যাবে। তো বর্তমান ব্যবস্থাপনা কমিটি সার্বিক কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালনা করে নতুনভাবে নির্বাচিত হয়ে ওনারা চাইলে বৈধভাবেই কিন্তু আমাদের কাছ থেকে এই শেয়ারের টাকা কালেকশনের জন্য আহ্বান করতে পারেন। এবং আমি বিশ্বাস করি আবেদন করলে অনেকেই এখানে 500, 1000, 2000 টাকার শেয়ার আরও রাখবেন। তাহলে এই টাকা দিয়েও কিন্তু একটা বিশাল অংশের লোকের কর্মসংস্থানের সুযোগ কিন্তু তৈরি করা সম্ভব। এই কারণে আমরা আশাবাদী যে বর্তমান বোর্ড, বিশেষ করে ব্যবস্থাপনা কমিটির সাথে যিনি সমন্বয় করছেন জনাব আশরাফুল আমিন, যেহেতু উনি মাল্টিপারপাসের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করছেন, আশা করছি ওনার সংস্পর্শে এবং ওনার সমন্বয়ে ডেস্টিনি মাল্টিপারপাসও একটা রানিং প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে এবং এখান থেকেও অনেক লোকের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। তো যাক, ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচন কেন্দ্রিক কিছু আলোচনা গেল। তো এখানে আমি ভোটারের ক্ষেত্রে আমি অনেকের নাম দেখলাম, এর ভিতরে বেশ কয়েকজন ডায়মন্ডের নাম দেখলাম। আমি স্পেসিফিকভাবে আমার ব্যক্তিগত মতামত যেটা আমি বলবো যে আসলে মাল্টিপারপাসের আগামী কমিটিতে কমপক্ষে কয়েকজন ডায়মন্ডের আসা উচিত। আমি স্পেসিফিকভাবে আমি যদি নাম বলি, যেমন শামসুল আলম, যিনি ডেস্টিনি 2000 লিমিটেডের একাধারে শেয়ার হোল্ডার এবং একাধারে ডায়মন্ড এক্সিকিউটিভও বটে, এবং উনি কিন্তু সিলেটের যে নেট অফিস ছিল মানরু শপিং সেন্টারে, সেই নেট অফিসের নেট অ্যাডমিন, এবং দীর্ঘদিন উনি এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেছেন এবং এডুকেটেড পিপল, যার কারণে ওনার এডুকেশন, কর্পোরেট নলেজ, কর্পোরেট এক্সপিরিয়েন্স এবং পাবলিক ডিলিংসের যে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলে আমি মনে করি মাল্টিপারপাসের কার্যক্রমে উনি সম্পৃক্ত হলে হয়তোবা বিষয়টা আরও ভালো বা গতিশীল হবে। এবং আমার ধারণা উনি হয়তোবা সেই রকম প্রস্তুতিও নিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে আমি জনাব শামসুল আলম, উনি যদি মাল্টিপারপাসের সমবায় সমিতির যে নির্বাচন এটাতে অংশগ্রহণ করতে চান বা প্রতিদ্বন্দ্বিতা করতে চান প্রার্থী হিসেবে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে সমর্থন দিব। এরকমভাবে আরও বেশ কয়েকজন আছেন, যেমন ধরেন আপনার আশরাফুল আমিন, উনি তো আছেনই। এর বাইরে আমি আরও 2-1 জন আছেন যাদের নাম এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলছি না। সুনির্দিষ্টভাবে যাদের নামগুলো বলা যায় ঠিক অতটুকুই বললাম। বাকিও আরও বেশ কিছু ব্যক্তি আছেন যারা যোগ্যতার ভিত্তিতে আসার সুযোগ রাখেন। তো সেই ক্ষেত্রে এই কারণে আমি বারবার বলছি যে আমাদের এখন পূর্ণ প্যানেল ঘোষণাটা কবে হচ্ছে বা হবে কিনা এই ব্যাপারে আমরা সবাই আগ্রহের সাথে অপেক্ষা করছি। আশা করছি জনাব আশরাফুল আমিন খুব অচিরেই আমাদের এই আগ্রহের অবসান ঘটাবেন। এনিওয়ে, মাল্টিপারপাসের নির্বাচনের আলোচনা শেষ আপাতত দৃষ্টিতে। তো এখন একটু হালকা ডলার কাজ আমরা শুরু করব। তো যারা ভদ্রেন্নক, আপনারা তাইলে এখন আর শুনেন না, কারণ এখন একটু হালকা গালাগালি হবে, তো একটু হালকা ডলাডলি হবে। তো আপনাদের তো যেহেতু গালি শুনতে মন চায় না, আপনারা একটু ভদ্রেন্নক, আপনারা শুনেন না, আপনাদের কাজ শেষ। আর যারা জাউরা আছেন বা একটু বিতলা আছেন আমার মতো, আপনারা শুনেন, সমস্যা নাই। গতকালকে আমাদের শৈশব আর একটা লাইভ করছে। তো শৈশব লাইভ করলে আমার ঈদের খুশি লাগে। কেন ঈদের খুশি লাগে জানেন? কারণ বেকুবরে কথা কওয়ার সুযোগ দিতে হয়। বেকুবরে আপনি যত বেশি কথা কইতে দিবেন, ওই বেকুবে তত বেশি ভুল করব, আর যত বেশি ভুল করব তত বেশি আপনি তাদের চাপ্পা ধরতে পারবেন। বুঝতে পারছেন? তো আমাদের স্বনির্ভর অ্যাসোসিয়েটসের সিএম জনাব শৈশব, উনি কালকে অনেক পরিচয় দিলেন, লাইভ ট্যাবের পরিচয় দিলেন। উনি ইঞ্জিন শহীদ, উনি একটা স্বনির্ভর অ্যাসোসিয়েটসের সিএম, একটা রেজিস্টার্ড নেট অফিসের নেট অ্যাডমিন, মানে আরও কত কিছু। তো শৈশা, আপনি ডিটুকে অ্যাসোসিয়েটসের এমডির পরিচয়টা দিলেন না, যে ঘটনা কি? আপনি ডিটুকে অ্যাসোসিয়েটসের এমডি না? এত বড় একটা কোম্পানি, এটার পরিচয় আপনি না দিলে হয়? একটু ডিটুকে অ্যাসোসিয়েটসের পরিচয়টাও দিয়েন, কইয়েন আপনি ডিটুকে অ্যাসোসিয়েটসের এমডি, এটা কইতে হইব না? যাই হোক, কালকে কিন্তু শৈশা আপনার ওই প্রোগ্রামে আইনজীবী কিন্তু আসে নাই, উনি হয়তো বা ব্যস্ত আছে। আমার ধারণা ধীরে ধীরে উনিও আসলে বিরক্ত হয়ে যাইতেছে যে ওই একই জিনিস আপনারা খালি কসলান, একই জিনিস আপনারা কসলান। আমার ধারণা উনিও হয়তো বা বিরক্ত হয়ে যাইতেছে, আর কত। তো যাই হোক, আপনি যারা নিয়ে আসছেন, এই যে খন্দকার আকমল উদ্দিন সাকি, এই ভদ্রলোক, উনি তো দৈনিক ডেস্টিনিরও বাগেরহাট জেলা প্রতিনিধির 5 জনের একজন, তাই না? আচ্ছা, তো ওনার পরিচয়টা আপনি দিছেন
যে উনি বাংলাদেশ উনিই পরিচয় দিছে যে উনি বাংলাদেশ বেতার এবং বৈশাখী টিভির জেলা প্রতিনিধি। তো আমার প্রশ্ন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এবং বৈশাখী টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব নিয়ে ডেস্টিনির সমস্যা সমাধানে এই পর্যন্ত এই যে খন্দকার আকমল উদ্দিন সাকি, যারে আপনি টকশোতে নিয়ে আসলেন, উনি কি দায়িত্ব পালন করছে? বাংলাদেশ বেতারে এই ব্যাপারে কোনো ভূমিকা উনি নিছে? নাই। সেটা বাদ দেন, বৈশাখীতে কোনো ভূমিকা উনি নিতেছে? নিব কেমনে? এই নিয়োগের কিছু কারসাজি এগুলো তো আপনারা করছেন, সেই সব গোড়া এমন থাকা অবস্থায় এইসব আমরা জানি। তো আপনারা যে জেলাভিত্তিক বিভিন্ন নিয়োগ টিয়োগ দিয়ে যে কিছু সিস্টেম করছেন, এইসবও তো আমরা জানি। এগুলো নিয়ে পরে আসবো, আরও সময় আসুক, যথাসময়ে যথা কাজ করা হবে। এনিওয়ে, এই যে ভদ্রলোক, উনি বাংলাদেশ বেতার এবং বৈশাখী টিভির জেলা প্রতিনিধি, ডেস্টিনির সমস্যা সমাধানের জন্য এই মিডিয়া দুইটাকে কাজে লাগানোর ক্ষেত্রে উনি কি ভূমিকা রাখছে? হ্যাঁ, আপনি বলছেন যে উনি অনেক টাকা পয়সা দিছে, এই দিছে সেই দিছে। কই টাকা দিছে? এটা তো উনি তো আপনার ডিটুকে অ্যাসোসিয়েটসের টাকা টুকার ব্যাপার বলতেছেন। এর আগে হয়তো বা ডেস্টিনির কোশেয়ার দিছিল, ওইটাও তো পরে চিকনে ডিটুকে অ্যাসোসিয়েটসের দিকেই তো ডাইভার্ট করে দিয়েছেন সেসব। যাই হোক, সামনে তো আরও বাম্বু আসতেছে, আরও কত লোকজন আসবে আপনার পক্ষে এবং আপনার বিপক্ষে কথা বলতে, সেটা দেখবেন, অপেক্ষা করেন। এনিওয়ে, আপনি আরেকটা কথা বলছেন, আসলে বেকুব তো, বেকুবের কথা তো ভুল হবেই। আপনি আরেকটা কথা বলছেন শৈশব, যে ট্রি প্ল্যান্টেশনের মার্কেটিং করছে ডেস্টিনি, মাল্টিপারপাসেরও মার্কেটিং করছে ডেস্টিনি। অতএব মাল্টিপারপাস আর ট্রি প্ল্যান্টেশনের দায় ডেস্টিনি 2000 লিমিটেডের উপরে বর্তাবে না। এটা ঠিক না, আপনি বলছেন এটা। মানে আপনি বলছেন ডেস্টিনি মাল্টিপারপাসের দায় এবং ট্রি প্ল্যান্টেশনের দায় নেবে না কেন? কারণ ডেস্টিনি তো মাল্টিপারপাসের মার্কেটিং করছে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মার্কেটিং করছে, বলছেন না? এই কারণে নাকি ডেস্টিনি 2000 লিমিটেডকে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের দায় নিতে হবে। আহা, মজাই মজা, কি চমৎকার কথা! বেকুব কি গাছে ধরে? আপনি তো আসলে কইছি আপনারে হিসাব করে কথা কইয়েন। আমি তো আপনার একনিষ্ঠ ভক্ত, জানেন, আমি খুঁটা আপনার সব কিছু দেখি, কারণ আপনার বাম্বু দেওয়ার লেগে তো এসব দেখতে হয়। তো আপনি তো বেকুব, আপনারা তো কইছি সাবধানে কথা কইবেন, এবার উত্তর দিয়ে এটা ঠেলা সামলান। এই যে আপনি যে কাস্টমার কেয়ারে যায়, অথবা কোনো এজেন্টের কাছে যায়, অথবা কোনো দোকানে যায়, ধরেন অমুক এন্টারপ্রাইজ বা কুদ্দুস আলীর দোকানে যায়, যখন কন কুদ্দুস ভাই গ্রামীণের একটা সিম দেন, তো হ্যাঁ, তো গ্রামীণ সিমের মার্কেটিং করলো আপনার কাছে, ভাই গ্রামীণের সিমটা নেন, এটা ভালো। বা কেউ এসে, কোনো সোল এজেন্ট বা কোনো সেলসম্যান এসে আপনার যখন বলতেছে যে ভাই গ্রামীণের একটা সিম নেন বা রবির একটা সিম নেন, আপনি ওই সিমটা নেওয়ার পরে কোনো প্রবলেম বা প্রতারণার বিষয় হইলে আপনি কি ওই সেলসম্যানকে ধরেন, নাকি গ্রামীণ অথবা রবির সিমের অফিসে যান? কোনটা? কোম্পানিটা ধরেন না? তো এই যে সেলসম্যান মার্কেটিং করে জিপির সিম সেল করলো আপনার কাছে, এই জিপির কোনো সমস্যা হইলে আপনি সেলসম্যানকে না ধইরা আপনি জিপিতে অফিসে যান কেন? কারণ এরা শুধু মার্কেটিং করে দিছে, কিন্তু রেসপন্সিবিলিটি যার প্রোডাক্ট তার। তো সেমভাবে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের প্রোডাক্ট ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের, ডেস্টিনি টু মাল্টিপারপাসের প্রোডাক্ট ডেস্টিনি মাল্টিপারপাসের, এটা জাস্ট মার্কেটিং করছে ডেস্টিনি 2000 লিমিটেড। তাইলে ডেস্টিনি 2000 লিমিটেড এই ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের দায় কেমনে থাকে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে? বোধাই আপনি তো বোধাই বেকু, এই জন্য যেটা কন এটাই ভুল এবং যেটাই কন এটাই প্যাচ লাগাই দেন। আর অবশ্যই এটা আমাদের সুবিধেই হয়, আমরা একটু হালকা একটু মজা নিতে পারি আর কি। যাই হোক, আপনি আরেকখান কথা কইছেন। আরেকখান কথা কি জানেন? আপনি কইছেন যে এই আমগো কথাই কইছেন আর কি, যে এই যে আমরা যারা আপনারা গাইলাই আমগো প্রাতিষ্ঠানিক পরিচয় জানতে চাইছেন। আপনি বলছেন যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর যারা, এদের তো ব্যবহার এরকম হইতে পারে না। তো আমরা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর কি না, আমরা ডেস্টিনির প্রাতিষ্ঠানিক পরিচয় কি, এটা জানতে চাইলে ওই সমবায় সমিতির ভোটার লিস্ট আছে না, সমবায় সমিতির ওয়েবসাইটে ঢুকে ভোটার লিস্টে যে আমগো নামটা একটু দেখে নিয়েন। আমরা মাল্টিপারপাসের বিনিয়োগকারী এবং ডিস্ট্রিবিউটর না হইলে এখানে ভোটার হইতে পারছি? আরও বাদ দেন, সোশ্যাল মিডিয়া যারা কাম করছে হ্যাঁ করে যে আমগো পরিচয়টা জিগাইয়েন। গো ডায়মন্ড, আপনার গো ডায়মন্ড
এরপরে ওই যে আরো যে ব্যানার আছে 6টা ব্যানার, এই ব্যানারে যারা আছে হ্যাঁ করে যে আমগো পরিচয় জিজ্ঞেন। আরো বাদ দেন, আপনার বাপ, আপনার গুরু যারা বাপ বাপ করেন মুখে ফেনা তুলেন, রফিকুল আমিন রেজা আমগো পরিচয় জিজ্ঞেন, তাহলে ভালো পরিচয় জানতে পারবেন। আমগো প্রাতিষ্ঠানিক পরিচয় জানতে চান তো এখানে যা জিজ্ঞেন, সবই তো জানেন, বাট মজা লনার কি আপনার সব কীর্তি সোশ্যাল মিডিয়া ফোরাম গঠনের আগে পরে গোডায়মন্ড কেমনে হইলো না হইলো সবই তো আমাকে চোখের সামনে হয়েছে। তো আপনি আমগরে আবার প্রাতিষ্ঠানিক পরিচয় শোধান? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক পরিচয় সমস্যা নেই, সময় মতো আপনার পশ্চাতে আমরা প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে দিব না, সমস্যা নেই, টেনশন নিয়েন না। আচ্ছা, আবার বলছেন যে আমাদের নাকি বোধোদয় হওয়া দরকার। এই যে আমরা যারা আপনারে বাম্বু দিতেছি, বোধোদয় আমগো হয়েছে দেখেই তো বাম্বু দিতেছি, আমগো বোধোদয় হয়েছে দেখেই তো আপনাদের ডলা দিতেছি। যারা এখনো আপনাকে বোধোদয় হয় নাই এরা তো বেকুব, এরা একটু এদের যখন বোধোদয় হইব তখন এরাও আপনারে গাইলাইব, বাম্বু দিব, টেনশন নেন না। আচ্ছা, আপনি আরো একখান কথা বলছেন যে হ্যাঁ নতুন বোর্ড যদি পারে ডেস্টিনি চালু করুক, আমাদের সমস্যা নাই। তো ঘটনা কি লাইনে এসে বললেন এত তাড়াতাড়ি? এই তো কিছুদিন আগেও তো কইছেন না আপনি সিরামনির এই যে যোগসাজশে যে বোর্ড অবৈধ, এবং শুধু তাই না, এই বোর্ড অবৈধ ঘোষণার জন্য আদালতে তো রিট পিটিশনও আপনাদের গং মিলে আপনারা করছিলেন। তো কোনো কিছুই করতে না পেয়ে, হালে পানি না পাইয়া এখন আবার বলতেছেন হ্যাঁ সমস্যা নাই, পারলে চালু করুক। হ্যাঁ, এখন আর বোর্ডের অবৈধ বলেন না, বেশি কান্দে এটা তো জানি। কলিজা থাকলে, বিচির জোর থাকলে পারলে এখন বলেন দেখি এই বোর্ড অবৈধ, কইতে পারবেন? বিচির ওই জোর আপনাকে আর নাই, এটা আমরা জানি। যাই হোক, তো আপনি আবার বলছেন যে চালু যদি করে ঠিক আছে করুক, তবে নিয়ম মাইনা করতে হবে। আরে বাপরে বাপ, কি বিশাল নিয়মালা এসে পড়ছে রে। হাইকোর্টের আপনি নিয়ম শিখান। 2022 সালে হাইকোর্ট যে বোর্ড কইরা 10টা নির্দেশনা দিয়া কোম্পানি চালাইতে কইছে, আপনি হাইকোর্টের নিয়ম শেখান, শৈশব বালের নিয়ম শেখান। হাইকোর্টের যে 10টা নির্দেশনা, ওই নির্দেশনা ফলোকেরা যারা কাজ করতেছে এগরে আপনি নিয়ম শিখান। হ্যাঁ, বোর্ডের পরিচালক যারা এই নির্দেশনা মাইনে কাজ করতেছে, বোর্ডের পরিচালক করে আপনি নিয়ম শিখান। বোর্ডের যিনি চেয়ারম্যান, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনারা আপনি নিয়ম শিখান। বহুত নিয়মালা হয়ে গেছেন আপনি। হ্যাঁ, আশরাফুল আমিনের সমন্বয়ে যে কার্যক্রমগুলো আগাইতেছে, যিনি এখন ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ডেস্টিনি 2000 লিমিটেডের, ওনারে আপনি নিয়ম শিখান। হ্যাঁ, সেসব বহুত নিয়মালা হয়ে গেছেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নিয়ম সামনে বাইর হবে। তো সামনে যে আরো বাম্বু আসতেছে, এই সকল বাম্বুর বিষয়ে বোঝার পরেই কিন্তু আপনাদের সুর এখন নরম হয়ে গেছে, একদম নরম সুরে আপনারা এখন লেদাইতেছেন, আমরা এইসব জানি। সামনে আরো নরম হইবেন, অপেক্ষা করেন। এই যে ডিন ভেরিফিকেশনের কাম শুরু হয়ে গেলে পরে কি হইব, এরপরে ডিন অ্যাক্টিভেশনের কাম শুরু হয়ে গেলে কি হইব, সার্ভারে যখন আমরা পোলাপাইনেরা সিআইডি চেক করুম, লেফট রাইট চেক করুম, তখন কি হইব, মাল্টিপারপাসের নির্বাচন হয়ে গেলে কি হইব, নির্বাচনের পরে নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নেওয়ার পরে কি হইব, সেই হিসাব করতেছেন কিছু? হ্যাঁ, এরপরে কি হইব জানেন? এরপরে এখন তো আমরা আপনারে গাইলাই, আমরা আপনারে বাম্বু দেই, তখন পাবলিকে আপনারা গাইলেইব, পাবলিকে আপনাদের বাম্বু দিব। কেরা জানেন? এই যে জাগরে এতদিন জাগরে নিয়ে তামসা করছেন, এতদিন যাদের আবেগ নিয়ে সিনেমিনি খেলছেন, এরা দেখবো ডেস্টিনি তো চালু, এরা দেখবো ডিটুকে অ্যাসোসিয়েটসের নাম কইয়া টাকা টুকা নিছে, কিন্তু ডেস্টিনি চালু, কিন্তু এখানে তো আমগো মালিকানা নাই। আপনারা ঘাড়াইব। এরা দেখবো মাল্টিপারপাস চালু, এরা দেখবো সমস্ত কিছু চালু। তখন এরা কি করবো জানেন? আপনারা জুতাইব আর টেকা ফেরত চাইব। আমাকেও কিছু করা লাগবে না, আপনাকেও পোলাপাই নেই, জুতাইব আর টেকা ফেরত চাইব। ঘাটটা ধইরা আপনারা ঘাড়াইব, সেই দিন আসতেছে। তো যাই হোক, শৈশব আপনার একটা পরামর্শ দিই, যেহেতু আপনি ডিটুকে অ্যাসোসিয়েটসের এমডি, আপনি তো আসলে
D2K অ্যাসোসিয়েটসের এমডি এই পরিচয়টা এখন দেন না, কেন দেন না জানি না। আপনি লাইভে আইসা খালি বলেন যে আপনি স্বনির্ভর অ্যাসোসিয়েটসের সিইএম, ডেস্টিনির পরিচয় খালি দেন, আপনি বলেন ডেস্টিনির ডায়মন্ড, আপনি বলেন একটা নেট অফিসের নেট অ্যাডমিন ছিলেন, তো D2K অ্যাসোসিয়েটসের যে আপনি এমডি এই কথাটা কইবেন না, এটা কইতেই হতো। নেক্সটে আপনি লাইভে আইলে এই পরিচয়টাও দিয়েন। তো এমডি সাহেব মানে শহীদ সাহেব আর কি, আপনি তো আবার এমডি হয়ে গেছেন। শহীদ সাহেব, এমডি সাহেব, আপনার ওই যে প্রজ্ঞাপন যে দিয়েছিলেন কয়েকদিন আগে D2K অ্যাসোসিয়েটসের ডোরার পারপাসে, ওটার কি অবস্থা? টাকা টুকা কিছু পাইছেন? কালেকশন হয়েছে না পান নাই? আচ্ছা, না পাইলে শোনেন, আমার একটা পরামর্শ আছে, আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই। বিশ্বাস করেন, আপনি আমার এই পরামর্শ যদি ফলো করেন, আপনার এই D2K অ্যাসোসিয়েটসের ডোরার টাকার অভাব হইব না। 5,000 টাকা করে চাইছেন না জনপ্রতি ডোরায়, প্রত্যেকটা ডোরায় 5,000 করে চাইছেন না, বিশ্বাস করেন আপনার টাকার অভাব হইব না। আমার যেই পরামর্শ সেটা যদি শুনেন, কি সেটা, এই পরামর্শ যদি আপনি ফলো করেন, বিশ্বাস করেন সবার আগে আমি আপনার টাকা দিব, 5,000 টাকা দিব, ডোরার লেগা দিব। শুধু আমি না, এই বোর্ডের যারা পরিচালক আছে এরা সবাই দিব। এই ডেস্টিনি, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামে, আলি সেন্টারে যারা আছে, যারা আপনার বিরোধিতা করে, আপনারা গাইলায়, এরাও আপনার টাকা দিব। বিশ্বাস করেন, যারা আপনার সাথে দূরত্ব, যারা আপনারা দেখতে পারে না, এরাও আপনারা টাকা দিব। শুধু তাই না, যারা দেখলে আপনার বিসি কান্দে উঠে যায়, স্বয়ং আশরাফুল আমিন উনিও আপনার এই ডোরার টাকা দিব 5,000। বিশ্বাস করেন, আমি যে পরামর্শ দিব এটা শুনলে কিন্তু ঠিকই হেগো কাছ থেকেও ডোরার টাকা পাইবেন। পরামর্শটা কি শুনবেন? সেটা হইলো, আপনি একটা দাপ্তরিক প্রজ্ঞাপন দিবেন, এবং এই দাপ্তরিক প্রজ্ঞাপনে আপনি এরকমভাবে দিবেন, মানে টাকাটা আপনি বিকাশে, নগদে বা ব্যাংক অ্যাকাউন্টে নেবেন না, টাকাটা ক্যাশ নেবেন, ক্যাশ। তো এই ক্যাশ যে নেবেন এটা হাতে না, এটা হোগা দিয়া নেবেন। কিভাবে? মানে আপনি ধরেন একটা দাপ্তরিক প্রজ্ঞাপন দিবেন, দিয়া আপনি টাকাটাই যে, যেমন ধরেন এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে D2K অ্যাসোসিয়েটসের ডোরা পারপাসে 5,000 টাকা করে ক্যাশ প্রদানের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আহ্বান করা হইল। উল্লেখ্য, এই টাকাটা ক্যাশ নেওয়া হবে হাতের মাধ্যমে না, হোগার মাধ্যমে। এইরকম একটা প্রজ্ঞাপন যদি দেন, আর মার্শাল্লাহ প্রতিদিন মাহতাব সেন্টারের নিচে প্যান্ট খুইলা উপতা হইয়া যদি আপনি হোগা পাইতে রাখেন, বিশ্বাস করেন আপনার টাকার অভাব হইব না। সবার আগে আমি লাইন দিব। আমি কি করবো জানেন? 5,000 টাকাই তো ডোরার, 1 টাকার নোট খুঁজবো, এরকম 1 টাকার নোট একটা করে 5,000 নোট রেডি করবো, কইরা 5,000 টাকা নিয়ে সবার আগে ওই নোটগুলো মোড়াইয়া আপনার হোগা দিয়া আমি 5,000 টাকার ডোরার টাকা দিব, কনফার্ম টাইম সবার আগে আমি দেবো, বিশ্বাস করেন। এবং শুধু তাই না, আপনি দেখবেন সিরিয়াল লাগবো, সিরিয়াল দেখবেন প্রতিদিন আপনার মেলার টাকা কালেকশন হইব। প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা নাস্তা টাস্তা করে আইসা, মাতাবের সামনে আইসা প্যান্টটা খুইলা উপতা হইয়া থাকবেন, হোগাটা উষা করে রাখবেন, আর পাবলিকের লাইন ধরে হেগো ওই যে টাকাটা মুরাইয়া, টাকার নোট যেটা এটা মুরাইয়া আপনার হোগা দেয়া দিব আর কি। এবং এভাবে করলে কি হবে জানেন? আপনার মেলা টাকা কালেকশন হইব। এবং আমি আপনারা এটা কনফার্ম করতে পারি, আপনার শত্রু মিত্র যারা আছে হগলেই আপনারা টাকা দিব, টাকার মাশাআল্লাহ অভাব হয়ে পড়বে। তো দেখেন, D2K অ্যাসোসিয়েটসের হিসাবটা আপনারা এটা দিলাম এই জন্য যে নতুন পরিচালনা পরিষদ সবাই মিল্লা ডেস্টিনি 2000 লিমিটেড চালু করে ফেলাইতেছে, আবার ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচন আসতেছে, এবং এই নির্বাচনের মাধ্যমে আবার ডেস্টিনি মাল্টিপারপাসও চালু হয়ে যেতেছে। এখন D2K অ্যাসোসিয়েটস যদি চালু না হয়, তাহলে এটা একটা দুঃখজনক ব্যাপার না? তো এই কারণে আপনারা এরকম একটা পরামর্শ দিলাম। তো আশা করি আপনি অচিরেই এরকম দ্রুত একটা প্রজ্ঞাপন দিবেন, এবং প্রতিদিন মাতাবের নিচে আয়া হোগাটা প্যান্ট খুইলা হোগাটা উপত্যকের দাঁড়ায় থাকবেন, এবং পাবলিকের মুসরায়া টাকাটা মোড়ায় আপনার হোগার ভিতর দিয়ে দিব। কেমন দিলাম পরামর্শ? ভালো পরামর্শ না? বিশ্বাস করেন, এটা ফলো করেন, আপনি মেলা টাকা পাইবেন কিন্তু। যাই হোক, আপনার সেই দাপ্তরিক প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকলাম, আর আপনার হোগায় মুসরায়া কবে ডোরার টাকা দিতে পারবো সেই অপেক্ষায় থাকলাম শৈশব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনার এই পরামর্শ আপনি অনুসরণ করবেন, এবং আশা করি আপনি মেলা টাকা পাইবেন। তো আপনি ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মাতাবের সামনে প্যান্ট খুলে দাঁড়াইয়া হোগার ভিতরে মুসরায় টাকা নেওয়ার প্রজেক্ট শুরু করে দেন। আমরা সেই প্রজেক্টে আপনার হোগায় মোড়ায় টাকা দেওয়ার অপেক্ষায় থাকলাম। আজকে এই পর্যন্তই শৈশব। আসসালামু আলাইকুম।